ছাত্র বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, সকলেই বাড়িতেই আছো। আজ আমরা ক্লাস 10-এর আলোক বিজ্ঞানের লেন্স নিয়ে পড়াশোনা করবো, একটু জানবো। প্রথমেই চলে আসি, লেন্স কাকে বলে, সংজ্ঞা। লেন্স কাকে বলে? লেন্স কাকে বলে শুনে নাও। দুটো গোলীয় তল দ্বারা সীমাবদ্ধ, দুটো গোলীয় তল দ্বারা বা একটি গোলীয় একটি সমতল, পরে আর ব্যাখ্যায় আসবো। দুটো গোলীয় তল বা একটি গোলীয় একটি সমতল দ্বারা সীমাবদ্ধ সমসত্ব স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে বলা হবে লেন্স। আবার বলি, দুটো গোলীয় তল দ্বারা বা একটা গোলীয় একটা সমতল দ্বারা সীমাবদ্ধ সমসত্ব স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আমরা বলবো লেন্স। আবার বলি, দুটো গোলীয় বা একটা গোলীয় একটা সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে বলা হয় লেন্স। আমরা আঁকবো লেন্স, তার আগে জেনে নিই লেন্সের প্রকারভেদ। লেন্সের প্রকারভেদ, লেন্স দুই প্রকারের, সাধারণত লেন্স দুই প্রকারের, উত্তল আরেকটি হচ্ছে অবতল। উত্তল আর অবতল, উত্তলের ভাগ রয়েছে, সেগুলো আমি একটু বলে নিই। উত্তল অবতল, আচ্ছা, আর তার আগে জেনে নেওয়া যাক উত্তল লেন্স কাকে বলে। সাধারণত উত্তল লেন্স হচ্ছে যে লেন্সের মাঝখানটা তার দুটো প্রান্তের তুলনায় মোটা হয়, তাকে আমরা উত্তল লেন্স বলি। আর যে লেন্সের দুটি যে প্রান্ত, সেই প্রান্ত তুলনায় যদি মাঝখানটা পাতলা হয়, সরু হয়, তখন সেটাকে আমরা বলবো অবতল। ছবি আঁকলেই বুঝতে পারবে। উত্তলের তিনটে ভাগ আছে, একটা হচ্ছে উভুত্তল, একটা হচ্ছে সমতল উত্তল, মানটা ভুল হলো, সমতল যুক্ত উত্তল, সমতল 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 উত্তল, আলাদাভাবে লিখি, সমতল উত্তল। আর একটা আছে অবতল উত্তল। সমতল উত্তল সন্ধি করলে দন্ত সম ত লয়কা তয়ত ল, ঠিক আছে। সমতল উত্তল, অবতল উত্তল অব ত লয়কা তয়ত ল। এটা হচ্ছে এক কথায় সমতল উত্তল, অবতল উত্তল। অবতলের ক্ষেত্রে ছবিগুলো এঁকে দিই। উভত্তল কিরকম? সমতল উত্তল, অবতল উত্তল, এইগুলো, এটা হচ্ছে উত্তল লেন্সের ভাগ। তিন ধরনের উত্তল লেন্স। অবতল লেন্সেরও তিনটে ভাগ আছে, একটা হচ্ছে উভাবতল, সমতল অবতল, সমতল অবতল, আর আছে উত্তলাবতল। এটা সন্ধি করলে সমতলাব লয়কা ব তল, এটা সন্ধি করলে সমতলাবতল। তাহলে উভাবতল, সমাবতল, উভতল, উত্তল অবতল, তাই তো, উত্তল অবতল, বতল, ঠিক আছে। ছবিগুলো কিরকম হবে? উভাবতল এরকম, এগুলো সবই কিন্তু ত্রিমাত্রিক ছবি, আমি দ্বিমাত্রিক ভাবে আঁকছি। সমতল অবতল আর উত্তল অবতল, খানিকটা এরকম, ঠিক আছে। কি ছোট হয়ে গেল, ভুল হলো, সমতল, হ্যাঁ এটা ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে উত্তল লেন্সের ভাগ, এটা হচ্ছে অবতল লেন্সের ভাগ, ঠিক আছে। এগুলো অত ডিটেলস নেই তোমাদের, তবু বললাম। আচ্ছা, উত্তল লেন্স হচ্ছে যে লেন্সের মাঝখানটা মোটা,
দুই প্রান্ত সরু, আর অবতল লেন্স যেটা অ্যাকচুয়ালি হিসেব অনুযায়ী উভাবতল, তার মাঝখানটা পাতলা আর দুই প্রান্ত হচ্ছে চওড়া। তো এটা হলো উত্তল লেন্সের ভাগের মধ্যে পড়ে। ঠিক আছে, আমরা লেন্স কিভাবে তৈরি হয় তার স্ট্রাকচার নিয়ে একটু আলোচনা করে নিই, লেন্সের গঠন নিয়ে। আচ্ছা, আমরা এই পাতায় লিখি লেন্স, লেন্স সংক্রান্ত কয়েকটি বিষয়, লেন্স সংক্রান্ত কতগুলো বিষয়। আচ্ছা, আমি আগে বলেছি যে লেন্স হচ্ছে দুটো গলীয় তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ সমসত্ব প্রতিসারের মাধ্যম হচ্ছে লেন্স। আমি আঁকি কিভাবে লেন্স তৈরি হয়। এটা একটা গোলক, যার এটা একটা কেন্দ্র C1, আরেকটা তার সঙ্গে গোলক যার কেন্দ্র হচ্ছে C2। এই C1 C2 এই দুটো গোলকে যে ছেদ করেছে, দেখো এই অংশে ছেদ করেছে। ঠিক আছে, অর্থাৎ এই তলটা হচ্ছে C2 কেন্দ্র বিশিষ্ট যে বৃত্তটা রয়েছে, যে গোলকটা রয়েছে তার বক্র অংশ, আর এই তলটা হচ্ছে C1 কেন্দ্রযুক্ত যে গোলকটা রয়েছে তার একটা গলীয় তল। এই দুটো গলীয় তল অ্যাকচুয়ালি ত্রিমাত্রিক। এই দুটো গলীয় তল সীমাবদ্ধ করেছে একটা মাধ্যমকে। এই মাঝের অংশটা যদি সমসত্ব স্বচ্ছ প্রতিসারক মাধ্যম হয় তাহলে এটা একটা উত্তল লেন্সের মতো আচরণ করবে। ঠিক আছে, তাই এটা একটা গোলক, C1 কেন্দ্রযুক্ত একটি গোলক আর C2 এর এটা কেন্দ্রযুক্ত গোলক, তাদের দুটো তল এই অংশটাকে সীমাবদ্ধ করেছে, এবং এটা যদি স্বচ্ছ প্রতিসারক মাধ্যম দ্বারা পূর্ণ থাকে তাহলে এটা একটা লেন্স, এবং এটা অবশ্যই উত্তল লেন্স। তো প্রথমেই আমরা লেন্সের যেটা জানবো সেটা হচ্ছে বক্রতা কেন্দ্র। 1 নম্বর, বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র কি? আমরা দর্পণের মতোই একই রকম যে লেন্স যে দুটো গলীয় তল দ্বারা সীমাবদ্ধ তাদের যে কেন্দ্র, সেই কেন্দ্রগুলোকে আমরা বলবো বক্রতা কেন্দ্র। এক্ষেত্রে C1 আর C2 হলো দুটো দুদিকের বক্রতা কেন্দ্র। অর্থাৎ লেন্স যে দুটো গোলকের, লেন্সের যে গলীয় দুটো তল, সেই গলীয় তল দুটো যে দুটো গোলকের অংশ বিশেষ, তাদের যে কেন্দ্র সেটাকে বলা হয় বক্রতা কেন্দ্র। বোঝা গেছে? তাহলে C1 আর C2 এই দুটো হলো বক্রতা কেন্দ্র। আমরা এই বক্রতা কেন্দ্রকে একটু সরলরেখা দিয়ে যোগ করে দিই যদি, তাহলে যে সরলরেখাটা হয়, অর্থাৎ দুটো বক্রতা কেন্দ্রের সংযোগের যে সরলরেখা সেটাকে বলা হয় প্রধান অক্ষ। 2 নম্বর, প্রধান অক্ষ। ঠিক আছে, প্রধান অক্ষ C1 C2, অর্থাৎ দুটো বক্রতা কেন্দ্রের সংযোজক যে সরলরেখা সেটাকে বলা হবে লেন্সের প্রধান অক্ষ। আমি উত্তল দিয়ে এঁকেছি, তোমরা অবতল দিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে। তাহলে দুটো জিনিস জানলাম, বক্রতা কেন্দ্র আর প্রধান অক্ষ। 3 নম্বর যেটা আমাদের জানতে হবে, আলোক কেন্দ্র। আবার বলি, প্রধান অক্ষটা হচ্ছে কি, দুটো বক্রতা কেন্দ্রের সংযোগকারী যে সরলরেখা, সেই সরলরেখাটাকে বলা হয় লেন্সের প্রধান অক্ষ। আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র বলার আগে আমাকে একটি ছবি আঁকতে হবে উত্তল লেন্সের। একটা উত্তল লেন্স আঁকি। এটা একটা উত্তল লেন্স, এটা উত্তল লেন্সের প্রধান অক্ষ। এখন আলোক কেন্দ্র হচ্ছে লেন্সের উপর যদি কোনো আলোক রশ্মি এসে পড়ে, লেন্সের উপর এমন একটা আলোক রশ্মি এসে পড়লো যেটা প্রতিসরণের পর লেন্সের অপর প্রান্ত দিয়ে যখন নির্গত হবে, যদি দেখা যায় যে আপতিত আলোক রশ্মি এবং প্রতিসৃত যে আলোক রশ্মি পরস্পরের সমান্তরাল থাকে, তাহলে সেক্ষেত্রে আলোক রশ্মিটা প্রধান অক্ষের যে বিন্দুকে ছেদ করে, সেই ছেদ বিন্দুটাকে বলা হয় লেন্সের আলোক কেন্দ্র। আবার বলি, কোনো আলোক রশ্মি এমন একটা আলোক রশ্মি আছে, একটি আলোক রশ্মি এমন একটা আলোক রশ্মি যেটা লেন্সের উপরে পড়লো, পড়ার পর কি হবে, পড়ার পর প্রতিসরণের নিয়ম অনুযায়ী একটু বাঁকবে, একটু বেশি দেখে গেল, প্রতিসরণের নিয়ম অনুযায়ী সে একটু বাঁকবে। ঠিক আছে, বেঁকে লেন্সের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হবে, প্রতিষ্ঠিত হওয়ার পর আবার লেন্স থেকে একটু বেঁকে নির্গত হবে।
লেন্সের থেকে একটু মেকে নির্গত হবে। আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি যে এই যে আলো রশ্মিটা পড়েছে, যদি লেন্সটা না থাকতো তাহলে আলো রশ্মির গতিপথ হতো এইটা, অর্থাৎ আলো রশ্মি এই বরাবর বেরিয়ে যেত। কিন্তু প্রতিসরণের জন্য আলো রশ্মি সরে এসেছে। এক্ষেত্রে দেখো আপতিত আলোক রশ্মি এবং প্রতিষ্ঠিত আলোক রশ্মি একে অপরের সমান্তরাল। সমস্ত আলোক রশ্মি মানে লেন্সের উপর যে কোনো আলোক রশ্মির জন্য এটা প্রযোজ্য হবে না। একটা নির্দিষ্ট আলোক রশ্মি যেটা লেন্সের উপর আপতিত হওয়ার পর প্রতিসরণের সময় যদি আপতিত আলোক রশ্মির সঙ্গে প্রতিষ্ঠিত আলোক রশ্মি পরস্পর সমান্তরাল হয়, তখন আলোক রশ্মিটা প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, এই যে ছেদ বিন্দুটা সেটাকে বলা হয় আলোক কেন্দ্র। সেটাকে আমরা বলে থাকি আলোক কেন্দ্র। আমরা নাম দিয়ে দিই, এইটার নাম দিই ও, যদি নাম দিয়ে দিই ও, তাহলে এই ও বিন্দু হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র। অর্থাৎ আমরা সহজভাবে বলতে পারি যে যে আলোক রশ্মি লেন্সের মধ্য দিয়ে যাওয়ার পর, কোনো আলোক রশ্মি যদি দেখা যায় এরকম যে সে লেন্সের মধ্যে যাওয়ার পর তার কোনো চ্যুতি ঘটলো না, অর্থাৎ আপতিত আলোক রশ্মি এবং প্রতিষ্ঠিত আলোক রশ্মি একই দিকে যদি নির্গত হয়, একইভাবে যদি একই ডিরেকশানে যদি যেতে থাকে, তাহলে সেক্ষেত্রে আলোক রশ্মি প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হবে বা যে বিন্দুতে প্রতিষ্ঠিত হবে, সেই প্রধান অক্ষের সেই বিন্দুটাকে বলা হবে লেন্সের আলোক কেন্দ্র। অর্থাৎ আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে, একটু অন্যভাবে যদি বলি, আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যে আলোক রশ্মি যাবে তার কোনো অভিমুখের পরিবর্তন হবে না। আপতিত আলোক রশ্মি এবং প্রতিষ্ঠিত আলোক রশ্মির অভিমুখ একই থাকবে। সাধারণত উভত্তল লেন্সের ক্ষেত্রে যার বক্রতা ব্যাসার্ধ, বক্রতা কেন্দ্র এবং সেই সঙ্গে একটা বলা উচিত ছিল বক্রতা ব্যাসার্ধ, অর্থাৎ এই কেন্দ্রের যে ব্যাসার্ধ আর এই কেন্দ্রের যে ব্যাসার্ধ, এটা হচ্ছে এই দুটো হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। বক্রতা কেন্দ্র এর যে ব্যাসার্ধ সেটা হচ্ছে এই গোলকের যে ব্যাসার্ধ সেটাকে এর ব্যাসার্ধ বলা হয়, আর C2 এই কেন্দ্র বিশিষ্ট যে গোলক তার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে এই গোলকের বক্রতা ব্যাসার্ধ। এবং উভত্তল লেন্সের ক্ষেত্রে যাদের দুদিকেরই বক্রতা ব্যাসার্ধ সমান, সেগুলো তার এদিকেরও যে কার্ভেচার এদিকেরও কার্ভেচার একই হয়। এবং সেক্ষেত্রে আলোক কেন্দ্রটা কি হয়, ওই লেন্সের মাঝামাঝি একটা বিন্দু হয়। সাধারণত আমরা যে লেন্স নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাতলা লেন্স। এই লেন্সটা যদি খুব মোটা হয় এবং দুদিকের বক্রতাগুলো যদি আলাদা আলাদা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই আলোক কেন্দ্রটা, এই যে মাঝের যে অংশটা আছে, অর্থাৎ এই যে মোটা অংশ মানে লেন্সের যে অংশটা আছে তার মাঝামাঝি বিন্দু হবে না। আবার বলি, এই বক্রতা কেন্দ্র আর এই বক্রতা কেন্দ্র যদি আলাদা হয়, সাপোজ দেখতে এরকম হলো, এই একটা লেন্স, এই একটা বক্রতা কেন্দ্র যুক্ত আর এই একটা তল, দেখো এদিকে বক্রতা যা তার থেকে এদিকে বক্রতা বেশি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আলোক কেন্দ্র তোমার মাঝামাঝি কোনো বিন্দু হবে না, একটু ডান দিক বা বাঁ দিক সরে হবে, ঠিক আছে। এইটা যেটা আছে এটা আর এর বক্রতা অনেক বেশি, ঠিক আছে। আলোক কেন্দ্রটা একটু সরে হবে, মাঝামাঝি বিন্দুতে না হয়ে একটু ডান দিক বা বাঁ দিকে, কোনো মাঝামাঝি না হয়ে পাশের দিকে সরবে। অর্থাৎ এখানে যেমন মাঝামাঝি একটা বিন্দু, এটা মাঝামাঝি বিন্দু না, একটু পাশের দিকে হবে। এটা হলো আলোক কেন্দ্র। অর্থাৎ আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যখন আলোর রশ্মি যাবে তখন আলোর গতিপথের বা অভিমুখের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তবে এখানে আমরা যে লেন্স নিয়ে আলোচনা করব সেটা পাতলা লেন্স নিয়ে আলোচনা করব। পাতলা লেন্সের ক্ষেত্রে এই যে সরণ হয়েছে, একটা পার্শ্বীয় সরণ, লেন্সটা যদি খুব মোটা হয় তাহলে পার্শ্বীয় সরণটা একটু বেশি হবে। সেই জন্য পাতলা লেন্স নিয়ে আমরা আলোচনা করব, যে ক্ষেত্রে এই পার্শ্বীয় সরণটা খুব কম হবে, অর্থাৎ আলোর রশ্মি অ্যাজিড যেন যেদিক বরাবর পড়েছে প্রতিষ্ঠিত হওয়ার পর ঠিক একই দিকে বা একই অভিমুখে নির্গত হবে। এবং সেক্ষেত্রে পাতলা লেন্স নিয়ে আলোচনা করব। পাতলা লেন্স কাকে বলবো না, যার এই মাঝখানের থিকনেসটা, ঠিক আছে, তার বক্রতা ব্যাসার্ধের তুলনায় নগণ্য বা ছোট। এই যে থিকনেসটা, এখান থেকে যে এর বক্রতা, অর্থাৎ এই থিকনেসটা যদি এই যে বক্রতা ব্যাসার্ধ, লেন্সের বক্রতা ব্যাসার্ধের তুলনায় যদি খুব ছোট হয়, তখন সেই লেন্সকে বলা হয় পাতলা লেন্স। এবং আমরা যে আলোক লেন্স সংক্রান্ত যেগুলো আলোচনাগুলো থাকবে সেগুলো আমরা পাতলা লেন্স নিয়ে আলোচনা করব। তাহলে পাতলা লেন্সের সংজ্ঞাটা আমরা জেনে নিলাম, যে লেন্সের থিকনেস বা যে লেন্সের মাঝামাঝি অংশের যে চওড়া অংশটা থাকে, বা যদি অবতলের ক্ষেত্রে হয় তাহলে সেখানটার যে থিকনেস সেটা যদি তার বক্রতা ব্যাসার্ধের তুলনায় নগণ্য হয়, তখন সেটা বলে পাতলা লেন্স। আলোক কেন্দ্র তাহলে দেখলাম, অবতল লেন্সের ক্ষেত্রেও আলোক কেন্দ্র রয়েছে, ছবিটা আঁকলে বোঝা যাবে।
আলোক কেন্দ্র। সেক্ষেত্রে এটা যদি হয় এখান দিয়ে একটা রেখা টানি, তাহলে মোটামুটি এরকম আলোক কেন্দ্র বরাবর যদি আলোক রশ্মি যায় তাহলে তার গতিপথের অভিমুখের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ যে পথে যাচ্ছিল সেই পথ দিয়েই নির্গত হবে। এটা হচ্ছে এই বিন্দুটা হচ্ছে আলোক কেন্দ্র। আচ্ছা, এরপরে চলে আসবো ফোকাস। 4 নম্বর হচ্ছে ফোকাস, লেন্সের ফোকাস। আমরা কিন্তু দর্পণের ক্ষেত্রে ফোকাস পড়েছি, লেন্সের ক্ষেত্রে ফোকাসটা দু ধরনের ফোকাস হয়। প্রথম মুখ্য ফোকাস আর দ্বিতীয় মুখ্য ফোকাস। ঠিক আছে, দু ধরনের লেন্সের ফোকাস যেটা হয় দু ধরনের, প্রথম মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস। আমরা এদিকটা একটু এঁকে নেবো, প্রথম মুখ্য ফোকাস আর দ্বিতীয় মুখ্য ফোকাসের ছবি। আচ্ছা, দর্পণ এই লেন্সের প্রধান অক্ষের উপর এমন একটা বিন্দু আছে, আমি আগে উত্তল লেন্স নিয়ে বলিনি, উত্তল লেন্সের ক্ষেত্রে বলে নিই। ধরো উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাস বলতে কি বুঝবো, এটা উত্তল লেন্স, এটা প্রধান অক্ষ। ঠিক আছে, উত্তল লেন্সের প্রধান অক্ষের উপর একটা বিন্দু থাকে, যে বিন্দু থেকে যদি সেই বিন্দুটা এমন একটা বিন্দু যে বিন্দু থেকে অপসারী আলোক রশ্মি যদি লেন্সের উপরে গিয়ে আপতিত হয় এবং দেখা যায় যে আপতিত হওয়ার পর তারা যখন প্রতিসৃত হচ্ছে, অর্থাৎ লেন্স দিয়ে বেরিয়ে যাচ্ছে, তারা লেন্সের প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হচ্ছে, তখন যে বিন্দু থেকে আলোক রশ্মি অপসারী আলোক রশ্মিগুলো গিয়ে লেন্সের উপর পড়েছে, যে বিন্দু থেকে, সেই বিন্দুটাকে বলা হয় লেন্সের প্রথম মুখ্য ফোকাস। অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে, অবতল লেন্সের ছবিটা আমরা আঁকি। ঠিক আছে, যদি অবতল লেন্সের উপরে একগুচ্ছ অভিসারী আলোক রশ্মি গিয়ে পড়ে, এটা প্রধান অক্ষ, একগুচ্ছ অভিসারী আলোক রশ্মি গিয়ে পড়ে, ঠিক আছে, একগুচ্ছ কি পড়েছে, একগুচ্ছ অভিসারী আলোক রশ্মি পড়েছে, পড়ার পর যদি দেখা যায় যে আপতিত আলোক রশ্মিগুলো পড়ার পর তারপরে লেন্সের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার পর লেন্সের প্রধান অক্ষে সমান্তরালভাবে নির্গত হচ্ছে, তখন এই অভিসারী আলোক রশ্মির গুচ্ছগুলো দর্পণের প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হবে, সেই বিন্দুটাকে বলা হবে লেন্সের প্রথম মুখ্য ফোকাস। অবতল লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস, অর্থাৎ উত্তলের ক্ষেত্রে কি, প্রধান অক্ষের উপর এমন একটা বিন্দু যেখান থেকে একগুচ্ছ অপসারী আলোক রশ্মি লেন্সের উপর পড়ার পর তারা যদি প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হয়, তখন যে বিন্দু থেকে আলোক রশ্মিটা এসে দর্পণের উপর লেন্সের উপর পড়েছে সেই বিন্দুটাকে বলা হবে প্রথম মুখ্য ফোকাস। আর একগুচ্ছ অভিসারী আলোক রশ্মি দর্পণের লেন্সের উপর পড়ার পর যদি দেখা যায় যে আলোক রশ্মিগুলো প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হচ্ছে, তখন আলোক রশ্মিগুলো গুচ্ছগুলো লেন্সের অবর্তমানে যেখানে মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে, সেই বিন্দুটাকে বলা হয় অবতল লেন্সের প্রথম মুখ্য ফোকাস। এটা হলো প্রথম মুখ্য ফোকাস। দ্বিতীয় মুখ্য ফোকাসটা কি হবে, উল্টো। ধরো এটা একটা দর্পণ, এটা হচ্ছে একটা লেন্সের প্রধান অক্ষ। যদি এমন হয় লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল, বিষয়টা উল্টো, লেন্সের উপরে একগুচ্ছ আলোক রশ্মি লেন্সের উপর গিয়ে পড়েছে, লেন্সের প্রধান অক্ষের সমান্তরালভাবে গিয়ে পড়েছে, পড়ার পর তারা যখন প্রতিষ্ঠিত হচ্ছে, যদি লেন্সের প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হচ্ছে, সেই বিন্দুটাকে বলা হয় লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস। অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে, বারবার দর্পণ বলে গেছি, অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে, এটা প্রধান অক্ষ, এটা এরকম ঠিক আছে। যদি এমন হয় যে একগুচ্ছ সমান্তরাল রশ্মি লেন্সের দর্পণের উপর গিয়ে পড়লো এবং যদি প্রতিসরণের পর
তাহলে একগুচ্ছ ক্ষমতার আলোক রশ্মি প্রধানকে সমান্তরালভাবে অবতল লেন্সে এসে পড়লো। তারপরে এটা প্রতিষ্ঠিত হওয়ার পর যদি দেখা যায় প্রতিষ্ঠিত আলোক রশ্মি কোন একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে, যদি মনে হয়, তখন যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুটাকে বলা হয় লেন্সের দ্বিতীয় মুখ্য প্রকাশ। মনে রাখতে হবে আমরা আলোক লেন্স সংক্রান্ত যা কিছু আলোচনা আমরা করবো পরবর্তী ক্ষেত্রে, সেক্ষেত্রে লেন্সের ফোকাস হিসেবে ধরবো লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাসকে। লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাসকে আমরা লেন্সের ফোকাস হিসেবে ধরবো, প্রথম মুখ্য ফোকাসকে নয়, লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাসকে আমরা লেন্সের ফোকাস হিসেবে ধরবো। এরপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্য কাকে বলে? ফোকাস দৈর্ঘ্য হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দু পর্যন্ত যে দূরত্ব, লেন্সের আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দু পর্যন্ত যে দূরত্ব, সেটাকে সাধারণত আমরা এফ দিয়ে লিখি। এফ দিয়ে এটাও এফ। একটা জিনিস মনে রাখতে হবে, প্রথম এবং দ্বিতীয় মুখ্য ফোকাস উভয় ক্ষেত্রে একটি নির্দিষ্ট লেন্সের ক্ষেত্রে এই দৈর্ঘ্য গুলো সমান, অর্থাৎ অবতল লেন্সের ক্ষেত্রে যদি এটা এফ হয় তাহলে এটাও এফ হবে, একই দৈর্ঘ্যযুক্ত হবে, এটাও এফ। আর যদি এটা একই লেন্সের ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় মুখ্য ফোকাস দৈর্ঘ্য সবটাই সমান হবে, লেন্স যদি একই হয়। ঠিক আছে, তাহলে ফোকাস দৈর্ঘ্য কাকে বলে না, আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দু পর্যন্ত যে দূরত্ব, আমরা সাধারণত লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাসকে ফোকাস হিসেবে ধরবো। তাহলে তাই যদি হয় তাহলে আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলা হয় লেন্সের ফোকাস দৈর্ঘ্য। ঠিক আছে, এটা হলো লেন্স সংক্রান্ত কতগুলো জ্ঞাতব্য বিষয়। আমরা জেনে নেব দর্পণ কিভাবে, লেন্স কিভাবে প্রতিবিম্ব তৈরি করে। লেন্স কিভাবে প্রতিবিম্ব তৈরি করে। পরের আলোচ্য বিষয় হচ্ছে লেন্স কিভাবে প্রতিবিম্ব তৈরি করে। লেন্স কিভাবে প্রতিবিম্ব তৈরি করে বা প্রতিবিম্ব গঠন করে। দর্পণের মধ্যে একই ব্যাপার, উত্তল লেন্স দিয়ে আমরা ব্যাপারটা আলোচনা করব। একটা উত্তল লেন্স, উত্তল লেন্সের উপরে যদি কোনো আলোক রশ্মি আলোক কেন্দ্র বরাবর এসে পড়ে, প্রতিসরণের পর তারা কিন্তু আলোক কেন্দ্র দিয়ে, অর্থাৎ এটা লেখা উচিত ছিল লেন্স কিভাবে প্রতিবিম্ব গঠন করে তার কৌশল, প্রতিবিম্ব গঠনের কৌশল বললে ভালো হতো। ঠিক আছে, তিনটে জিনিস মনে রাখতে হবে যে যদি কোনো আলোক রশ্মি আলোক কেন্দ্র বরাবর এসে পড়ে তাহলে তার গতিপথ অভিমুখ পরিবর্তন না করে একই দিক বরাবর আলোক রশ্মি নির্গত হবে। যদি কোনো আলোক রশ্মি লেন্সের প্রধান অক্ষ বরাবর যায় তাহলে কোথা দিয়ে নির্গত হবে? লেন্সের ফোকাস দিয়ে নির্গত হবে, এফ। যদি কোনো আলোক রশ্মি, 3 নম্বর নিয়ম যেটা, এগুলো মাথায় রাখতে হবে, আমরা দর্পণের ক্ষেত্রে এই বিষয়টা পড়েছি। যদি কোনো আলোক রশ্মি লেন্সের ফোকাস দিয়ে গিয়ে লেন্সের উপর গিয়ে পড়ে, লেন্সের ফোকাসের মধ্যে দিয়ে গিয়ে লেন্সের উপর গিয়ে পড়লো, তাহলে প্রতিসরণের পর তারা লেন্সের প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হবে। এই তিনটে বিষয় মাথায় রাখতে হবে। তাহলে আলোক কেন্দ্র দিয়ে গেলে অভিমুখ পরিবর্তন না করে সোজা বেরিয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরালভাবে গিয়ে পড়লে ফোকাস দিয়ে নির্গত হবে, আর যদি ফোকাস দিয়ে গিয়ে পড়ে তাহলে ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে গিয়ে লেন্সের উপর পড়ে তাহলে তারা প্রধান অক্ষের সমান্তরালভাবে বেরিয়ে যাবে। ঠিক আছে, এই তিনটে জিনিস মাথায় নিয়ে আমরা কিন্তু লেন্স কিভাবে প্রতিবিম্ব তৈরি করে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেখে নেব উত্তল লেন্স কিভাবে প্রতিবিম্ব তৈরি করে। উত্তল লেন্স কিভাবে প্রতিবিম্ব তৈরি করে। 1 নম্বর, আচ্ছা, বস্তুর অবস্থান, বিস্তৃত বস্তু নিয়ে আলোচনা করব। বস্তুর অবস্থান
বস্তুর অবস্থান হচ্ছে অসীম ও 2f এর মধ্যে। 2f মানে ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ যে ফোকাস দৈর্ঘ্য তার মধ্যে। ছবিটা আগলেই বুঝতে পারবে তোমরা। এটা একটা উত্তল লেন্স। আচ্ছা, স্কেল দিয়ে আঁকলে ভালো হয়। আচ্ছা, এটা হচ্ছে, এটা যদি আলো এদিক থেকে এদিকে যায় তাহলে এটা হচ্ছে দ্বিতীয় মুখ্য প্রকাশ, এদিকে প্রথম মুখ্য প্রকাশ, দুটো ফোকাস দৈর্ঘ্য এক। এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ 2f, এটা f। যদি বস্তুটা, বিস্তৃত বস্তুটা যদি অসীম, এদিকটা এলে অসীম, অসীম এবং 2f এর মধ্যে থাকে, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? আমি একটু বাড়িয়ে দিই বস্তুটাকে। তাহলে কোথায় প্রতিবিম্ব তৈরি হবে? আমরা দর্পণের মধ্যে খানিকটা আলোক রশ্মি এখান থেকে গিয়ে লেন্সের উপর গিয়ে পড়লো, প্রতিসরণের পর তারা প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হবে। আরেকটা আলোক রশ্মি যেটা আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে। আচ্ছা, এদিকটা যদি f হয়, এটাও একই সমদূরত্ব বজায় রেখে এটা 2f, যদি এরকম যায় তাহলে প্রতিসরণের পর আরেকটা আলোক রশ্মি যেটা আলোক কেন্দ্র দিয়ে গিয়ে পড়লো, তাহলে তারা গতিপথের অভিমুখ একটু বেঁকে গেছে, অভিমুখ পরিবর্তন না করে কি হবে? তারা সোজাসুজি বেরিয়ে যাবে এবং দুটো আলোক রশ্মি যেখানে গিয়ে মিলিত হবে সেখানে একটা প্রতিবিম্ব তৈরি করবে। ডট ডট দিয়ে যদি করি তাহলে এইটা হচ্ছে প্রতিবিম্ব। এটা যদি পি কিউ হয়, এখানটা ও লিখলাম, আর এটা যদি ছোট কিউ আর এটা যদি পি হয়, তাহলে দেখো পি কিউ বস্তুর প্রতিবিম্ব এখানে তৈরি হয়েছে, পি ছোট হাতের পি কিউ। ঠিক আছে, অর্থাৎ এইটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে প্রতিবিম্ব। প্রকৃতি কিরকম হয়েছে দেখো, এগুলো স্কেল দিয়ে করবে তোমরা যখন আঁকবে। এইখান থেকে এই দূরত্বগুলো স্কেল দিয়ে মেপে নিয়ে এবং আলোর যে স্ট্রেট লাইন এঁকে ফোকাস দিয়ে বের করে স্ট্রেট করলে ছবিগুলো আরো প্রমিনেন্ট হবে, ঠিক হবে। তাহলে কি ঘটেছে এখানে? প্রতিবিম্ব তৈরি হয়েছে। প্রতিবিম্ব কিরকম? অবশিষ্য, আকারে ছোট আর সৎ প্রতিবিম্ব তৈরি হয়েছে। অবশিষ্য মাথাটা নিচের দিকে, ছোট, এর থেকে আকারে ছোট এবং সৎ প্রতিবিম্ব, প্রকৃতই আলোক রশ্মি মিলিত হয়ে প্রতিবিম্বটা তৈরি করেছে। ঠিক আছে, এই ধরনের এই যে ছবিগুলো আঁকছে এগুলো তোমাদের হয়তো আঁকতে দিতে পারে। সেক্ষেত্রে যেটা জানতে চাইবে প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে, এবং এই ছবিটা এঁকে বলতে হবে যে অবশিষ্য, আকারে ছোট এবং সৎ। অবস্থান কোথায়? অবস্থানটা হচ্ছে f এবং 2f এর মধ্যে। অর্থাৎ বস্তু যদি অসীমে আর 2f এর মধ্যে হয় তাহলে অবস্থান হবে f ও 2f এর মধ্যে। আচ্ছা, বস্তু যদি 2f এ এসে অবস্থিত হয়, 2f এ এগিয়ে আসছে, অসীম 2f এর মধ্যে ছিল, এবার যদি বস্তু যদি 2f এর মধ্যে অবস্থিত হয়, দেখো যদি 2f এর মধ্যে হয়, 2f এর মধ্যে অবস্থিত হলে লেন্স আঁকলাম, প্রধান অক্ষ, সরি এটা f, এটা 2f, এদিকেও f, 2f। বস্তুটা 2f এ আছে, মোটামুটি একটু আন্দাজি টানতে হবে, হাতে করে টানছি বলে। 2f কত দিয়ে যাবে? সরি, ফোকাস দিয়ে নির্গত হলো, আর যদি ফোকাস দিয়ে বেরিয়ে গেছে, এটা ফোকাস দিয়ে বেরিয়ে গেছে। ঠিক আছে, আর যদি সরি একটু বেঁকে গেছে, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে এটা বেড়ে গেল, এক্ষেত্রে ছবিটা একটু 19-20 হয়েছে, অ্যাকচুয়ালি 19-20 হয়েছে। 2f এ যদি বস্তু থাকে, 2f এ যদি বস্তু থাকে, আলোকচিত্র দিতে হবে বারবার। 2f এ যদি বস্তু থাকে তাহলে প্রতিবিম্ব তৈরি হবে 2f এ। ঠিক করে যদি আঁকো, স্কেল দিয়ে যদি আঁকো, তাহলে দেখা যাবে যে 2f এ প্রতিবিম্ব তৈরি হচ্ছে। কিরকম হচ্ছে? অবশিষ্য, তাহলে অবশিষ্য, সৎ, সমান আকার এবং সমান আকার, একই আকারে বস্তুর আকার আর প্রতিবিম্বের আকার, আর 2f এই অবস্থিত। তাহলে বস্তু কোথায় অবস্থিত? বস্তু 2f এ অবস্থিত। বস্তু যদি 2f এ অবস্থিত হয়
তাহলে প্রতিবিম্ব হবে 2fa। কিরকম হবে? সৎ প্রকৃতি আলোরশ্মি মিলিত হয়ে প্রতিবিম্ব তৈরি করেছে, সমান আকার, এর আকার যা এর আকার 1, এবং বস্তু 2fa থাকলে প্রতিবিম্ব 2fa। এগিয়ে আসছি। আমরা যদি বস্তুটাকে এখান থেকে আঁকা যেতে পারে, তাহলে এটা 1 হলো, এটা 2, 3। বস্তু যদি 2f ও fa মধ্যে হয়, মধ্যে অবস্থিত হয়, যদি হয় তাহলে কি হবে দেখা যাক। একটু ছোট হয়ে গেল লেন্সটা, একটু বড় করে আঁকার চেষ্টা করি। ঠিক আছে, প্রধান অক্ষ f 2f f 2f, বস্তু এখানে আছে, ফোকাস দিয়ে নির্গত হবে। আর যদি দেখো, যদি বস্তু 2f আর f এর মধ্যে হয়, তাহলে প্রতিবিম্ব তৈরি হচ্ছে কোথায়? দেখো 2f এর বাইরে, 2f এর বাইরে তৈরি হয়েছে। কিরকম? আকারে বড়, এই আকার থেকে এই আকার বড়, কি আকারে বড়, অর্থাৎ বিবর্ধিত যাকে বলা যায়, 2f এর বাইরে, সৎ এবং অবশিষ্য। তাহলে অবশিষ্য 3 নম্বর, অবশিষ্য সৎ, আকারে বড়, আকারে বড় মানে বস্তুর থেকে আকারে বড়, এবং 2f ও অসীমের মধ্যে অবস্থিত, 2f ও অসীমের মধ্যে অবস্থিত। প্রশ্ন করতে পারে যে বস্তুর কোন অবস্থানে উত্তল লেন্স বিবর্তিত আকারের সৎ প্রতিবিম্ব তৈরি করে? বস্তুর কোন অবস্থানে উত্তল লেন্স বিবর্তিত সৎ প্রতিবিম্ব তৈরি করে? ঠিক আছে, এটা প্রশ্ন পড়তে পারে, এগুলো মাথায় রাখতে হবে। বস্তু যদি এফ এ যদি বস্তু যদি ফোকাসে অবস্থিত হয়, তাহলে কিন্তু প্রতিবিম্ব অসীমে হবে। এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে। আমি আগের মতো আগের লেন্সের ক্ষেত্রে, দর্পণের ক্ষেত্রে বলেছিলাম আঁকতে, এক্ষেত্রেও বলছি, বস্তু যদি এফ এ তৈরি হয় বসে, তাহলে প্রতিবিম্ব তৈরি হবে প্রকাশে। সেই ছবি তোমরা আঁকবে, না পারলে আমি দেখিয়ে দেবো। লাস্ট যেটা আমি এঁকে দেবো সেটা হচ্ছে যে বস্তু যদি ফোকাসের মধ্যে অবস্থিত হয়, বস্তুর অবস্থান কোথায়? ফোকাসের মধ্যে যদি হয়, ফোকাসের মধ্যে, বস্তুর অবস্থান যদি এফ এর মধ্যে হয়, এফ এর মধ্যে হয় বলতে ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে যদি হয়, তাহলে প্রতিবিম্ব কেমন হয় দেখে নেব। চিনি বস্তুর অবস্থান এফ এর মধ্যে যদি হয়, তাহলে প্রতিবিম্ব কোথায় হবে দেখে নেব। লেন্স প্রধান অক্ষ এই এফ, তাহলে এদিকে এফ, টুয়েফ আঁকার দরকার নেই। বস্তু কোথায় আছে? ফোকাসে আছে। ঠিক আছে, ফোকাসের ভিতরে, আলোক কেন্দ্র ফোকাসের মধ্যে। আলো গিয়ে পড়লো, আলো গিয়ে পড়লে কি হবে? সমান্তরাল আলো রশ্মি, সমান্তরাল আলো রশ্মি ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। আর একটা আলো রশ্মি কি হবে? যদি আলোক কেন্দ্র দিয়ে যায়, তাহলে এরকম। এই দুটো আলো রশ্মি দেখো, এই দুটো আলো রশ্মির প্রকৃতি হচ্ছে অপসারী প্রকৃতি, অর্থাৎ আলো রশ্মি একদিক যেন, আলো রশ্মি একদিক যেন কোন একটা বিন্দু থেকে আসছে, অর্থাৎ এই আলো রশ্মিগুলো যদি পিছন দিকে বর্ধিত করে দিই, ছবিটা যদি বর্ধিত করি, এদিকে যদি বাড়ায়, অর্থাৎ আলো রশ্মি অ্যাজিভ, এগুলো ডট 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 কিন্তু প্রকৃত না। অর্থাৎ এই যে দুটো আলো রশ্মি, এখানে যদি চোখ রাখি আমরা, তাহলে দেখবো এই অপসারী আলো রশ্মিগুলো, এইটা যদি পি কিউ হয়, তাহলে এটা হচ্ছে কিউ, এটা পি, ছোট হাতের পি বিন্দু থেকে আসছে বলে মনে হবে, এই যে এই জায়গাটা থেকে
জড়িয়ে গেছে একটা, এই জায়গা থেকে আসছে বলে মনে হবে। অর্থাৎ বস্তু যদি উত্তল লেন্সের ফোকাসের মধ্যে হয়, অবস্থান করে, তাহলে বস্তুর প্রতিবিম্ব কিরকম তৈরি হবে? অসৎ। প্রথম অসৎ হলো সমশীর্ষ এবং বিবর্ধিত, এবং এবং বস্তু যেদিকে আছে প্রতিবিম্ব, অর্থাৎ বিবর্ধিত অসৎ কেন নয়, প্রকৃতি মিলিত হচ্ছে না মনে হচ্ছে বলে, এই বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে। সমশীর্ষ, বস্তুর যেদিকে মাথা এলো সেদিকেই মাথা, বিবর্ধিত আকারে বড়, এবং এটা একটা ব্যবহারিক প্রয়োগ আছে আতস কাঁচ, অর্থাৎ আমরা কোনো যখন বস্তুকে, তোমাদের অনেকের কাছে আছে আতস কাঁচ, অর্থাৎ বিবর্ধিত আকারে বইয়ের লেখা দেখার জন্য আমরা যখন লেন্সকে বইয়ের লেখার সামনে নিয়ে যাই তখন লেখাগুলো বড় লাগে। ওই সামনে নিয়ে যাওয়ার অর্থ হচ্ছে যে ওই লেখাগুলোকে ওই লেন্সের ফোকাসের মধ্যে আনতে হয়, তবেই লেখাগুলো বড় দেখায়। তো এটা হয়ে গেল উত্তল লেন্স। উত্তল লেন্স বস্তুর বিভিন্ন অবস্থানে এরকম ধরনের কোথায় কোথায় প্রতিবিম্ব তৈরি করে এবং তাদের বৈশিষ্ট্যগুলো কি এবং অবস্থানগুলো কি সেটা সম্পর্কিত আলোচনা। আর অবতল লেন্সের ক্ষেত্রে বলে নিই, অবতল লেন্স এক ধরনেরই, এক প্রকৃতিরই প্রতিবিম্ব তৈরি করে, এর কোনো ভ্যারাইটি নেই। আগেও বলেছি সেটা দর্পণের ক্ষেত্রেও প্রযোজ্য, যেমন লেন্সের ক্ষেত্রেও প্রযোজ্য। দেখো অবতল লেন্স কিভাবে প্রতিবিম্ব তৈরি করে। ধরো অবতল লেন্সের এটা ফোকাসের বাইরে, এদিকে তাহলে ফোকাসের বাইরে কোথাও একটা বস্তু রয়েছে, বস্তুটা কি হবে, গিয়ে পড়বে, বস্তু থেকে প্রতিবিম্ব পিকিউ, প্রতিবিম্ব গিয়ে আলো গিয়ে পড়লো, প্রতিসরণের নিয়ম অনুযায়ী তারা এদিকে যাবে, আর যে আলোক রশ্মিটা আলোক কেন্দ্র দিয়ে যাচ্ছিল তারা সোজা বেরিয়ে যাবে। এখন এই দুটো আলোক রশ্মি, এটাকে যদি বর্ধিত করি, এই যে দুটো আলোক রশ্মি, আমাদের যদি এখানে চোখ রাখা হয় তাহলে চোখ কি দেখবে, এই দুটো আলোক রশ্মি অ্যাজিভ যেন এইরকম একটা জায়গা থেকে আসছে, ঠিক আছে। অর্থাৎ এটা যে পিকিউ বস্তু হয়, এটা হচ্ছে পিকিউ বস্তুর প্রতিবিম্ব, এই ছোট্ট আকারে যে প্রতিবিম্ব সেটা প্রতিবিম্ব। এবং বস্তুটাকে অসীম থেকে ফোকাসের দিকে যদি নিয়ে আসি, প্রতিবিম্ব ফোকাস থেকে আলো কেন্দ্রের দিকে এগিয়ে যাবে। শুনে নাও, বস্তুটাকে তো এখানে রেখেছি, যে বস্তুটা যদি অসীমে রাখি, অসীমে রাখলে ফোকাসে তৈরি হবে, অসীমে রাখলে ফোকাসে তৈরি হবে। অসীম থেকে যদি ফোকাসের দিকে নিয়ে আসি, প্রতিবিম্ব ফোকাস থেকে আলো কেন্দ্রের দিকে যাবে এবং আকারে সব ক্ষেত্রেই কি হবে, অসৎ হবে, আকারে ছোট হবে, অসৎ হবে, ছোট হবে আকারে, এবং সমশীর্ষ হবে। এটা হচ্ছে অবতল লেন্স যে ধরনের প্রতিবিম্ব তৈরি করে। এর একটাই ভ্যারাইটি বলেছি, এর আলাদা কোনো আর ভাগ নেই। বস্তুকে অসীম থেকে ফোকাসের দিকে নিয়ে এলে প্রতিবিম্ব ফোকাস থেকে আলো কেন্দ্রের দিকে এগিয়ে যাবে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আজকের আলোচ্য বিষয়। এই পর্যন্তই। বইয়ের সঙ্গে আমি যেটুকু পড়ালাম সংজ্ঞাগুলো লিখতে হবে খাতায়, মুখে যেগুলো বলেছি এবং ছবিগুলো যেভাবে এঁকেছি বাড়িতে খাতায় সেগুলো প্র্যাকটিস করে আমাকে কিন্তু পাঠাবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে। বুঝতে অসুবিধা হলে ফোন করবে বা মেসেজ করবে। এই পর্যন্তই, শুভরাত্রি।